নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে আবার স্বাগত। সামার তো আসছে সামনে। এখন স্প্রিং চলছে, এবার সামার। সামার মানেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ইচ্ছা করে। তো আমারও সেরকমই প্ল্যান, এই সামারে আবার টুকটাক কাছাকাছি জায়গাগুলো ঘুরবো। তো এই কানাডায় কীভাবে মোটামুটি চিপ এবং রিজনেবল প্রাইসে বিভিন্ন জায়গায় ঘোরা যায়, তাই নিয়ে আজকে একটু ডিসকাস করি। আমার প্ল্যান, আমি কীভাবে এখানে বাজেটিং করি, কীভাবে প্ল্যান করি, সেগুলো শেয়ার করবো। আমার এক্সপিরিয়েন্স লাস্ট ইয়ারও করেছি এরকম ঘোরাঘুরি টুকটাক। তো সেখানে অনেক টাকা সেভ করতে পেরেছি, অথচ একটা জায়গায় ভালোই ঘুরতে পেরেছি। এইবারও সেরকমই প্ল্যান করছি। তো আমার যে স্ট্র্যাটেজিগুলো আমি অ্যাপ্লাই করি, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। তাহলে তোমরা এই সামারে মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ কয়েকটা জায়গা কানাডাতে ঘুরে নিতে পারবে। চলো, লেটস ডিসকাস। এই প্ল্যানগুলো যদি ফলো করো, তো নট অনলি কানাডা, তুমি যে কোনো দেশেই এগুলো প্রযোজ্য, যে কোনো দেশেই অ্যাপ্লিকেবল, সব জায়গাতেই তুমি ঘুরতে পারবে। এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলও যদি করতে চাও, এরকম বাজেট তুমি আগে থেকে প্ল্যান করো, সেখানেও এই ধরনের প্ল্যান করলে অনেকটাই সাশ্রয় হবে, অনেকটাই চিপে তুমি অনেক জায়গায় ঘুরতে পারবে। প্ল্যানগুলো খুব সহজ, আমরা মোটামুটি সবাই জানি কী করতে হয়। তো সেইগুলোই আমিও করি, আর নতুন কিছু ইনভেনশন আমার নেই। তো ভাবলাম একবার সবার সাথে যেগুলো ডিসকাস করি, যেগুলো তোমরা স্টার্ট করে রিকালেক্ট করতে পারছো না, সেগুলো রিকালেক্ট করে ফেলবে, আর আগামী সামারের জন্য সেগুলোকে প্ল্যান আউট করতে পারবে ঠিকঠাকভাবে। প্রথমেই বলি, তুমি যেখানে থাকো তার আশপাশটা যদি ঘুরে দেখতে চাও, সেইটা খুব সহজেই তুমি ঘুরতে পারবে। ডিস্টেন্স কম, টাইম কম লাগবে, এই দুটোর জন্য কস্টটাও ডেফিনেটলি কমে যাবে। তো কানাডাতে যদি থাকি, আমি যেমন টরন্টো এরিয়াতে থাকি, গ্রেটার টরন্টো এরিয়ায়, আমি প্রধানত টরন্টোর আশপাশ, এই গ্রেটার টরন্টো এরিয়ার আশপাশগুলো প্রথমে ঘুরে দেখার চেষ্টা করি। যখন এগুলো দেখা হয়ে যায়, তারপর আমার হরিজনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করি। তো এই টরন্টোর আশপাশে অনেকগুলো ভালো ভালো জায়গা আছে, সবাই জানি এখানে খুব কাছেই হচ্ছে নায়াগ্রা ফলস, যেটা কানাডার খুব বিখ্যাত একটি টুরিস্ট স্পট। শুধু নায়াগ্রা ফলস নয়, তার আশেপাশে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ছোটো ছোটো টাউন আছে, সেইগুলো ঘুরে দেখতে পারো। এখানে আশপাশে অনেকগুলো লেক, এই লেক শোর করে অনেকগুলো জায়গা আছে। এই লেক কন্টারিয়া আছে, ওপর দিকে নর্থের দিকে লেক হিউরন আছে, আর একটু দূরে গেলে লেক ইরি লেক আছে। এই সমস্ত জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, তোমরা গুগলে সার্চ করতে পারো। বিভিন্ন ট্যুরিস্ট যে ব্লগগুলো হয় বা অন্যান্য ওয়েবসাইটস আছে, সেখান থেকে ট্যুরিস্ট লোকেশানসগুলো স্পট করতে পারো। তো এই জায়গাগুলো তোমার টরন্টো বা গ্রেটার টরন্টো এরিয়ার খুব কাছে, এবং কাছে বলে খুব চট করে যেতে পারবে, টাইমটাও কম লাগবে, তোমাকে বেশি দিন হোটেলে স্পেন্ড করতে হবে না, বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে না, যেখানে কস্টটা অনেকটা বেড়ে যায়। তো নিয়ার বাই প্লেসেসগুলোকে আগে কভার করলে আমার আমার দেখেছি এখানে অনেকটাই সাশ্রয় হয়। তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো। গ্রেটার টরন্টো এরিয়ার খুব কাছাকাছি জায়গাগুলো যদি ঘুরতে যাও, তাহলে গো সার্ভিস যেটা আছে, গো বাস বা গো ট্রেন, এটাকে ডেফিনেটলি চেক আউট করো। গোতে অনেক রকম ডিসকাউন্টের ব্যাপার আছে, এদের উইকেন্ড পাস আছে, উইকডে পাস আছে। তো এই পাসগুলোকে তুমি যদি অ্যাভেল করো, তাহলে অনেক সাশ্রয়ে অনেকগুলো জায়গা তুমি কভার করতে পারবে। এবং এই পাসগুলো এমনভাবে তৈরি হয়েছে যেগুলো আনলিমিটেড আপ অ্যান্ড ডাউন, মানে আনলিমিটেড তুমি হপ অন অ্যান্ড হপ অফ করতে পারো যে কোনো ডিরেকশানে, এরকম কোনো রেস্ট্রিকশানস নেই। তো উইকডে যে পাসটা আছে, একদিন উইকেন্ডে তুমি করতে পারো, উইকেন্ডে পাস বলে এটাকে। এটা মাত্র $10 পড়ে, এবং এই $10 তুমি যে কোনো ডিরেকশানে যতগুলো গো সার্ভিস আছে তুমি হপ অ্যান্ড অফ করতে পারো, তোমার কোনো আলাদা করে চার্জ দিতে হবে না। তো এই গো সার্ভিসগুলো তার ওয়েবসাইটে গিয়ে ওই যে পাসগুলো আছে, সেই পাসগুলো ডেফিনেটলি এক্সপ্লোর করো। এখান থেকে তুমি অনেকগুলো অপশানস পেয়ে যাবে, কাছাকাছি কোনো লোকেশানে পৌঁছে যাওয়া, সেখান থেকে তুমি আবার মুভ অন করতে পারো। ট্রেনে করে একটু দূরে যেতে চাও, যদি ধরো এখান থেকে তুমি মন্ট্রিয়াল গেলে, এই দিকে ইস্টের দিকে বা ওয়েস্টের দিকে কোনো জায়গায় গেলে, তো ভিআরএল যে এখানে ট্রেনটা আছে, সেখানে অনেক রকম ডিসকাউন্ট অপশান আছে। এদের মঙ্গলবার মানে টিউসডে করে একটা ডিসকাউন্ট দেয়, সেই ডিসকাউন্টটা তুমি অ্যাভেল করতে পারো। চেক আউট করো ওদের সাইটে গিয়ে যে টিউসডে ডিসকাউন্ট কী আছে, সেখানে প্রায় 10% মতো অফ থাকে, অনেক সময় তার থেকে কমও যায়। এছাড়া এদের আরেকটা প্ল্যান আছে, সেটাকে বলে এসকেপ ফেয়ার। এই এসকেপ ফেয়ারে যে ইকোনমি ক্লাস এদের যেটা আছে, তার থেকেও ডিসকাউন্ট এখানে টিকিট পাওয়া যায়, কিন্তু একটাই কন্ডিশন যে এটা কোনো রিফান্ডেবল টিকিট হয় না। তোমার যদি প্ল্যান খুব স্টেডি থাকে, তুমি যদি ডেফিনেট থাকো এই দিনে এই জায়গায় তুমি যাবে, তুমি এই প্ল্যানটা ডেফিনেটলি অ্যাভেল করতে পারো। এটা অনেকটা ডিসকাউন্ট পাবে, এবং অনেক সময় কী হয়, যে 10% ডিসকাউন্ট এই এসকেপ ফেয়ার, এটা আরও নিচে ডিসকাউন্ট দেয়, মানে অ্যারাউন্ড প্রায় 40% মতো ডিসকাউন্টও অনেক সময় পেয়ে যেতে পারো, ডেফিনেটলি অফ সিজনে। পিক সিজনে হয়তো এতটা ডিসকাউন্ট পাবে না, বাট 10% ডিসকাউন্ট তুমি ডেফিনেটলি পাবে। তো এই দুটো অপশান, একটা হচ্ছে টুইসডে ফেয়ার আর একটা হচ্ছে এই এসকেপ ফেয়ার, এই দুটো ভিআরএলের সাইটে গিয়ে ডেফিনেটলি চেক আউট করো। ট্রাভেলিংয়ের সময় ফুডিংসের ওপরে কস্ট কমানোর জন্য যে টেকনিকটা আমি মোটামুটি ফলো করি, সেটা হচ্ছে আমি এমন হোটেল পিক করি সেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এখানে ব্রেকফাস্ট মোটামুটি বেশ সামচুয়াস ব্রেকফাস্ট দেয়,
তো ব্রেকফাস্ট যেখান থেকে আমি ফ্রিতেই প্রায় পাই, সেখানে অনেকটা পরিমাণে বেশি তো একটু ব্রেকফাস্ট করে নিই, আর একটু পরের দিকে করি। ধরুন 8টার সময় ব্রেকফাস্ট টাইম, মোটামুটি আমি 8টা থেকে 10টা, আমি ঠিক 10টার কাছাকাছি টাইমে করি। তো এটা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একটা ব্রাঞ্চের মতো হয়ে যায়। এই ব্রাঞ্চের মতো টাইমে যদি খেতে পারি, তাহলে কি হয়, লাঞ্চের সময় অতটা খিদে পায় না, এবং তখন মোটামুটি কম খেলেও আমাকে যথেষ্ট এনার্জি দেয় ঘোরাঘুরি করার জন্য। তো এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করে আমি লাঞ্চের কস্টটা কিছুটা রিজনেবল কস্টের মধ্যে আনতে পারি, যাতে কম খেয়ে বা কম চিপ প্রাইসের কিছু খেয়েও আমি অনেকটা এনার্জি ক্যারি আউট করতে পারি এবং অনেক জায়গায় ঘুরতে পারি। তো তোমরাও ডেফিনেটলি এটা ট্রাই করবে, যখন হোটেল পিক করবে দেখবে কোথায় ব্রেকফাস্ট ইনক্লুডেড, এবং সেখানে ব্রেকফাস্টটা করে নেবে একটু বেশি করে। ডেফিনেটলি বেশি প্রাইসের হোটেলে গেলে সেখানে ব্রেকফাস্টে অনেকটাই সব কিছু মিলিয়ে প্রাইসটা পড়ে যায়। তো অনেক বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এরকম যে বিএনবি যেগুলোকে বলে, সেই ধরনের অপশানস থাকে। তো বেড অ্যান্ড ব্রেকফাস্টের যে অপশানসগুলো, এগুলো ট্রাই করতে পারো, যেখানে হোটেলও পাবে এবং ব্রেকফাস্টও ইনক্লুডেড, এবং তারা যথেষ্ট ভালো পরিমাণে ব্রেকফাস্ট দেয়, যেটা খেলে তুমি অনেকটা এনার্জি ক্যারি করতে পারবে এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পারবে। আর যদি সোলো ট্রাভেল করো, একা ট্রাভেল করো, তাহলে হোস্টেল অপশানটাও ট্রাই করো। হোস্টেল অপশানে অনেক চিপে অনেক ভালো ভালো হোস্টেল আছে, আর বিদেশের এই সমস্ত জায়গাতে, কানাডাতে অনেক ভালো হোস্টেল আছে যেগুলো বেশ কম দাম হোটেলের তুলনায়। সেগুলো ডেফিনেটলি এক্সপ্লোর করতে পারো। তবে ফ্যামিলি নিয়ে থাকলে অনেক সময় অসুবিধা হয়, বাট এক রাতের যদি প্ল্যান করো অনেক সময় ম্যানেজ হয়ে যায়, যদি তোমার একটু বাজেট কনস্ট্যান্ট থাকে অনেক সময় ম্যানেজ হয়ে যায়। তো হোস্টেল অপশানগুলো ট্রাই করে দেখতে পারো। এরপরে হচ্ছে যে টাইমিং, কখন তুমি বেড়াতে যাবে। যদি অফ সিজনে যাও, ডেফিনেটলি তোমার সব কিছুতেই বাজেটটি ভালো হবে, সব কিছুতেই তোমার প্রাইস কম হবে, যেটা কমিউনিকেশান হোক বা হোটেল হোক, বা ওখানে যদি কোনো অ্যাট্রাকশানস থাকে সেখানেও ডিসকাউন্ট পাবে। তো অফ পিক সিজনগুলো বাঁচতে পারো। অনেক সময় তোমার যদি ফ্যামিলি থাকে, ছেলেমেয়ের পড়াশোনা থাকে, তো সেখানে স্কুল চলবে, তখন তুমি এই অফ সিজনগুলোকে সেভাবে বাঁচতে পারবে না, তোমাকে ভ্যাকেশান দেখেই যেতে হবে। বাট যদি তুমি একা ট্রাভেল করো, বা কোনোভাবে সুযোগ হয় একটু ফ্লেক্সিবল হওয়ার জন্য, যে অন্য সময় যদি বেড়ানোর জায়গা যায়, এগুলো খুব মানে পপুলার সাইটগুলো, পপুলার বেড়ানোর স্পটগুলো, টুরিস্ট স্পটগুলো, সেইগুলোতে চেষ্টা করবে যে যে অফ সিজনে যাওয়ার, একটু অফ পিক সিজন, যেটা ধরো তোমার এই মার্চ এপ্রিল, এখন স্প্রিং টাইমটাতে, এই সামারে না গিয়ে এই স্প্রিং টাইমটাতে যাওয়া, বা একদম উইন্টারের টিপিক্যাল উইন্টার সময়টা না গিয়ে তার একটু আগে যাওয়া, মানে অক্টোবরের এন্ড কি নভেম্বরের শুরুর দিকটা যাওয়া। এগুলো মোটামুটি একটা অফ সিজন, এই সময় খুব একটা ট্রাভেল হয় না। কিন্তু জুন জুলাই আগস্ট, এই যে পিক সিজনটা থাকে সামারের সময়, এই সময় গেলে ডেফিনেটলি সব কিছু কস্টই বেড়ে যাবে। একটু ফ্লেক্সিবল হয়ে যদি অন্য টাইমে যেতে পারো, যে কোনো জায়গা, পৃথিবীর যে কোনো জায়গাতে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। তো দেখতে পারো এই ফ্লেক্সিবিলিটা তোমার সব জন্য প্রযোজ্য কিনা, তাহলে ডেফিনেটলি তোমার সব দিক থেকেই অনেকটা বাজেট ট্রাভেল হবে। ফ্লাইট বা হোটেল, এগুলো যখন তুমি বুক করবে, তো অনলাইনে যে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আছে, এগুলো ডেফিনেটলি এক্সপ্লোর করবে কোনটা ভালো, কোনটা ডিসকাউন্ট দিচ্ছে মোটামুটি ভালো, এবং একটু রিলায়েবল সাইট, ওখানে এখানে তোমার মানিটারি ট্রানজ্যাকশানস আছে, তো রিলায়েবল সাইটও সেদিক থেকে। সেগুলো কয়েকটা বেশি অপশানস এক্সপ্লোর করবে, এক দুটোতে অপশানস এক্সপ্লোর করেই তুমি বুকিং করতে যাবে না। এর মধ্যে আমি যেগুলোতে ট্রাই করেছি, এক্সপ্লোর করেছি, তার মধ্যে Booking.com বা এক্সপিডিয়া, এরা মোটামুটি ভালো ডিসকাউন্ট দেয়। আর এদের সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে, যে এরা খুব ট্রান্সপারেন্ট, মানে তোমার প্রথম ফার্স্ট পেজে যেটা প্রাইসটা দেখাচ্ছে, কোনো ফ্লাইটের কোনো প্রাইস দেখাচ্ছে, ফার্স্ট পেজেই ওরা ইনক্লুডিং ট্যাক্স একটা প্রাইস দেখিয়ে দিচ্ছে, যে এই দিনের এইখানে আমার এই পড়বে এত টাকা। তাহলে এই এস্টিমেশন করতে করতে আমার সুবিধা হয়, আমি যখন টোটাল প্রসেসটার মধ্যে দিয়ে যাবো, বুকিং প্রসেসটা, এন্ডে গিয়ে আমি কোনো নতুন সারপ্রাইজ পাবো না, বা যেখানে কস্টটা অনেকটা বেড়ে যাবে এরকম নয়। তো ওরা ফার্স্ট পেজেই মোটামুটি একটা খুব রিজনেবল অ্যামাউন্টে, যেটা খুব ভ্যারি করে না অ্যাকচুয়াল প্রাইসের সাথে, সেই রকম ইনক্লুডিং ট্যাক্স একটা প্রাইস দেখিয়ে যায়। সেই ট্রান্সপারেন্সিটা আমার খুব ভালো লাগে। তো এই Booking.com, এক্সপিডিয়া, এগুলো ট্রাই করতে পারো। এদের অনেক লয়্যালটি প্রোগ্রাম আছে, যদি তুমি বারবার এই সাইটগুলো থেকে টিকিট কাটো, তাহলে এদের একটা লয়্যালটি প্রোগ্রাম আছে, সেখানে জয়েন করতে পারো। তাহলে এই বারবার যদি এদের দিয়ে টিকিট কাটো, তাহলে আবার ওই ডিসকাউন্টটা, এক্সট্রা লয়্যালটি বোনাস হিসাবে এক্সট্রা ডিসকাউন্টটা পাবে। তো এই ধরনের সাইটগুলোকে একটু এক্সপ্লোর করো, দু একটা সাইট যেখান থেকে তুমি বেশি পরিমাণে ডিসকাউন্ট পাবে, এবং ফর লঙ্গার টাইমস। ফ্লাইটের অপশানসগুলো দেখার জন্য ক্যানাডাতে একটা ওয়েবসাইট আমি ফলো করেছি, সেটা দেখলাম বেশ ভালো, সেটার নাম হচ্ছে স্কাই স্ক্যানার। এটাতে তোমার অনেকগুলো বিভিন্ন ফ্লাইটের অপশানস দেখাবে, এবং মোটামুটি সেই একই Booking.com-এর মতো খুব ট্রান্সপারেন্ট, প্রথম পেজেই ওরা মোটামুটি ফ্লাইটের প্রাইস ইনক্লুডিং ট্যাক্স একটা দেখিয়ে যায়, যেটা লাস্টে গিয়ে আমি দেখেছি খুব একটা বিশাল ভ্যারি করে প্রাইস অ্যাকচুয়াল প্রাইসের সাথে, তা নয়। তো এই স্কাই স্ক্যানার, এটাও তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো, তোমাদের এটা কেমন লাগছে। নেক্সট হচ্ছে, বিভিন্ন টুরিস্ট স্পটে গেলে অনেক রকম অ্যাট্রাকশনস থাকে, যেমন মিউজিয়াম বা কোনো অন্য অ্যাকোরিয়াম, এই ধরনের জায়গাগুলোতে খুব টিকিট প্রাইস খুব হাই হয়। তো তোমার যদি এগুলো সেরকম খুব একটা অ্যাট্রাকটিভ না লাগে, তুমি এগুলোকে বাদ দিতে পারো।
খুব যদি স্পেশাল কিছু হয় বা তোমার কাছে এটা স্পেশাল লাগে সেগুলোকে এক্সপ্লোর করতে পারো, বাট প্রত্যেকটা অ্যাট্রাকশানে যে ঘুরতে হবে এরকম না করে কয়েকটা স্পেসিফিক খুব মানে ভালো অপশানস যেগুলো আছে সেগুলোকেই ট্রাই করতে পারো, তাহলে কিন্তু অনেকটা টাকা বাঁচে। কেন এইগুলো এখানে দেখেছি হাই প্রাইস, এবং এদের অনেক রকম প্রোগ্রামসও আছে যে অনলাইনে করলে কিছু টাকা ডিসকাউন্ট, সেগুলো তুমি এক্সপ্লোর করে দেখতে পারো, কিন্তু তাতেও খুব একটা সাশ্রয় হয় না। তো চেষ্টা করবে এই ধরনের যেগুলো যেখানে প্রাইস ইনভলভ আছে এই অ্যাট্রাকশনগুলোকে অ্যাভয়েড করে অন্যান্য যে অ্যাট্রাকশনসগুলো আছে, অনেক অনেক রকম সিটিতে এক্সপ্লোর করার জন্য ফ্রি এরিয়া আছে, যেখানে অনেক পার্কস আছে, অনেক লেক শোর এরিয়াজ আছে, অনেক বিচেস আছে এখানে, যেগুলো তুমি ফ্রিতে ঘুরতে পারো, সেখানে কোনো এন্ট্রি টিকিট নেই। কিন্তু এই মিউজিয়াম বা অ্যাকোরিয়াম বা এই ধরনের যে ইনহাউস ব্যাপারগুলোতে অনেক এন্ট্রি টিকিট আছে, সেইগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় তাহলে তোমার অনেকটা কস্ট সেখানে বাঁচে। স্পেশালগুলো ছাড়া, স্পেশালগুলো তো ডেফিনেটলি এক্সপ্লোর করবে, কারণ এগুলো হয়তো লাইফে একবারই কি দুবারই এক্সপ্লোর করতে পারবে। এছাড়া ডেফিনেটলি এগুলোকে একটু অ্যাভয়েড করো, তাহলে তুমি ফ্রিতে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারো। আর যতটা পারবে লোকাল এরিয়াগুলোকে এক্সপ্লোর করবে, এগুলো ফ্রি হয় এবং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। যেমন মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, ফার্মার মার্কেট, ফ্লি মার্কেট, একটু কান্ট্রি সাইডে গিয়ে কিছু জায়গা দেখা, এগুলো কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাকে দেবে, যেটাতে তোমার কস্টও কম হবে, এখানে কোনো এন্ট্রি টিকিট নেই, আর একটা নতুন অভিজ্ঞতা তুমি সঞ্চয় করতে পারবে। আর সবশেষে বলি, ক্রেডিট কার্ডের অনেক রকম বোনাস পয়েন্টস হয়, আমরা ট্রাভেল যে ক্রেডিট কার্ডগুলো হয় সেগুলো অপশানগুলো ট্রাই আউট করতে পারো। তুমি যদি বারবার ট্রাভেল করো তাহলে সেই ধরনের ক্রেডিট কার্ড নিও যেখান থেকে তুমি অন্যান্য শপিং করলে একটা বোনাস পয়েন্ট অ্যাড হবে সেখানে, সেই পয়েন্টটা তুমি ট্রাভেলিংয়ের সময় রিডিম করতে পারবে কোনো ফ্লাইট টিকিট বুক করার জন্য বা কোনো হোটেল বুক করার জন্য। এখানে ক্রেডিট কার্ডে অনেক রকম সুবিধা পাওয়া যায়, সেই ধরনের ক্রেডিট কার্ডগুলো এক্সপ্লোর করে দেখো। তাহলে সেই ধরনের ক্রেডিট কার্ড তোমার যদি থাকে তুমি সেগুলো ইউজ করলে তুমি অনেকটা টাকা সেখানেও কিছু পয়েন্টস বা কিছু ক্যাশব্যাক অপশান দিয়ে রিডিম করতে পারবে। সেটাও একটা ভালো অপশানস, কিন্তু সেখানে তোমাকে অনেক অন্য জায়গায় হয়তো কস্ট বিয়ার করতে হবে, অনেক কিছু কিনতে হবে এই পয়েন্টসটা গ্যাদার করার জন্য। তাই খুব ভালো অপশান না হলেও ট্রাই করে দেখতে পারো, কিছু ক্ষেত্রে এখানে সুবিধা পাওয়া যায়। তাহলে চটপট এই ধরনের স্ট্র্যাটেজিগুলো নিজের মতো করে একটু গুছিয়ে নাও, আর নিজের মতো করে প্ল্যান করে নাও। সামনে সামার আসছে, অনেকটা সময়, 3-4 মাস। সেই 3-4 মাস কোথায় কোথায় এক্সপ্লোর করবে কানাডার মধ্যে, যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চাও মেক্সিকোতে বা ইউএসের কোনো স্পটে, সেগুলো ট্রাভেল করতে পারো যদি তোমার সেরকম ভিসা বা ওপেন পারমিট থাকে। আর না হলে কানাডার মধ্যেও সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে বানফ বলে যে জায়গাটা আছে খুব সুন্দর, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, এগুলো ঘুরতে পারো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করে ঘুরতে থাকো। ঘোরার চাইতে ভালো আনন্দ কিছু নেই, তাই জন্য ডেফিনেটলি ঘুরো। আর এটা অনেক লার্নিং প্রসেস, এখানে ঘুরতে গিয়ে অনেক ধরনের শিক্ষা আমরা পাই। দুর্দান্ত একটা এডুকেশনের মিডিয়াম এটা ঘোরা, শুধু বেড়ানোটা মজা নয়, এখান থেকে আমাদের লার্নিংও অনেকটা হয়। ডেফিনেটলি ঘুরো আর ডেফিনেটলি এনজয় করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।